এই মুহূর্তে ভারতবর্ষে ক্যান্সারের বৃদ্ধির হার কিরকম? মানে কিভাবে বাড়ছে? মহিলাদের মধ্যে যে ক্যান্সারটা সবথেকে বেশি হয় সেটা হলো ব্রেস্ট ক্যান্সার। পুরুষদের ক্ষেত্রে সেইটা একটু আলাদা। সেক্ষেত্রে প্রথমে হচ্ছে হলো ওরাল ক্যাভিটি বা মুখের ক্যান্সার। ইন্ডিয়াতে টোটাল ক্যান্সার রোগীর সংখ্যা অ্যারাউন্ড 14 লাখ নতুন। কোন এজে কী ধরনের ক্যান্সার বেশি হয়? যে কোনো বেশি এজের ক্ষেত্রেই ক্যান্সারের সম্ভাবনা বেশি হয়। তার মানে এই নয় যে কম বয়সীদের হয় না, কতগুলো ক্যান্সার আছে যেগুলো জিনগত প্রমাণিত হয়ে আছে। একদম ছোটদেরও তো ক্যান্সার হয়। ছোটদের ক্যান্সার হয়, সেগুলো মেনলি হচ্ছে হলো জিনগত ক্যান্সারই আমরা বলে থাকতে পারি। জিনগত ক্যান্সারের মধ্যে কি সব ধরনের ক্যান্সার আসে নাকি কোনো স্পেসিফিক? কতগুলো ক্যান্সার আছে যেগুলো জিনগত প্রমাণিত হয়ে আছে, যেমন ধরুন ব্রেস্ট ক্যান্সার। তো মডিফাইবেল যে ক্যান্সারের কারণগুলো আছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে হলো টোব্যাকো বা তামাক জাতীয় দ্রব্য। তার মধ্যে স্মোকিং হতে পারে, স্মোকিংয়ের মধ্যে সিগারেট বা বিড়ি হোয়াটএভার। ওবেসিটি আলটিমেটলি লিডস টু ক্যান্সার। যে এগুলো কি ক্যান্সারের সত্যি কারণ প্রমাণিত? হ্যাঁ, এগুলো প্রমাণিত। ননভেজ খাবার খেলে নাকি ক্যান্সারের সম্ভাবনা বেশি, বা ধূপকাঠির যে ধোঁয়া সেটাকে ইনহেল করলে নাকি ক্যান্সার হতে পারে, বা কর্পূর ইনহেল করলে ক্যান্সার হতে পারে। এগুলো কি সত্যি কথা, মানে প্রমাণিত সত্য নাকি এগুলো মিথ? সো এর মধ্যে কিছু মিথস, কিছু ফ্যাক্টস আছে। মানে আপনি যেটা বললেন সেটা সমস্তটাই হলো মিথ নয়, কিছুটা ফ্যাক্টস আছে। তার মধ্যে প্রথম মিথ হলো ননভেজ খাবার খেলে ক্যান্সার হয়। এটা আমি মিথ বলবো, একদম। এটার কোনো প্রমাণিত তথ্য নেই। আরও একটা ভুল ধারণা আছে যে ক্যান্সার ছোঁয়াচে। প্রথমেই বলে রাখি, দর্শক বন্ধুদের জন্য, ক্যান্সার ছোঁয়াচে একদমই নয়। কোন ধরনের সিমটমস দেখলে মানুষের সচেতন হয়ে যাওয়া উচিত এবং তার ফলে আর্লি ডিটেকশন সুবিধা হয় বলে মনে হয়? জুলাই মাস ইন্টারন্যাশনাল ডক্টরস ডে মান্থ। এই জন্যই গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা জুলাই মাসে বেশ কিছু বিশিষ্ট চিকিৎসককে নিয়ে আসছে কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য। নমস্কার, গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথার আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর কৌস্তব মজুমদার। নমস্কার ডক্টর কৌস্তব মজুমদার, আমাদের এই গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। ডক্টর মজুমদার একজন অঙ্কোলজিস্ট। ওনার এই যে এতদিনের যে জার্নি সে সম্পর্কে আমরা প্রথমে শুনবো, তারপরে আমরা ক্যান্সার সম্পর্কে বিশেষভাবে জানবো ডক্টর মজুমদারের কাছ থেকে। ডক্টর মজুমদার, আপনার কেরিয়ার, আপনার জার্নি সোফার, যেটা মানে এতদিন পর্যন্ত যে জার্নি আপনার, সে সম্পর্কে আমাদের একটু বলুন। নমস্কার, আমি ডক্টর কৌস্তব মজুমদার। আমি আমার প্রফেশনাল জার্নির কথাটাই বলি। তো আমি এমবিবিএস করেছি আর.জি. কর মেডিকেল কলেজ থেকে। এমবিবিএসের পর ইন্টার্নশিপ এবং তারপরে আমি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করি এসএসকেএম বা পিজি হাসপাতাল থেকে। তারপর মেডিকেল কলেজ থেকে এমডি, দেন পিজিআই চণ্ডীগড়, যেটা পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ চণ্ডীগড়। ওখান থেকে আমার 3 বছরের সিনিয়র রেসিডেন্সি। কলকাতা ব্যাক করি 2017। প্রথমে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার এবং কিছু কিছু এখানকার প্রাইভেট হসপিটালের সঙ্গে যুক্ত ছিলাম, কাজ করছিলাম। 2020 সালে আমি সুযোগ পাই চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে ঢোকার, এবং তারপর থেকে আমি এখানেই আছি। এখন আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, নিউ টাউন, এদের একটি নতুন ক্যাম্পাস 2022 সালে থেকে শুরু হয়েছে। আমি এখন ওখানেই পোস্টেড। তার মানে আপনার স্পেশালাইজেশনের বিষয়টি হচ্ছে ক্যান্সার। একদম। ক্যান্সার নিয়ে আপনি কতদিন কাজ করছেন? ধরুন 2010 থেকে, মানে প্রায় 15 বছর হতে চললো। তো অঙ্কোলজির কোনো বিশেষ এরিয়াতে আপনার স্পেশালাইজেশন, নাকি আপনার স্পেশালাইজেশনের নামটা কি? বেসিক্যালি আমাদের যে ডিগ্রিটা সেটা হচ্ছিল রেডিওথেরাপি বা রেডিয়েশন অঙ্কোলজি, কিন্তু এটা এর সাথে আমরা কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এগুলো আমাদের পড়তে হয়। সুতরাং অ্যাজ এ হোল ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট যেটাকে বলে, সার্জারি আমি করি না, বাদ দিয়ে যেটা রেডিওথেরাপি এবং কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি, এগুলো আমি টেক কেয়ার করি। আর স্পেসিফিক্যালি বলতে গেলে এই মুহূর্তে আমি
ব্রেস্ট এবং হেড নেক ক্যান্সার এই দুটোকে উপরে জোর দিচ্ছি আর কি আমাদের হসপিটালে। তাছাড়া অন্যান্য ক্যান্সারও আমাকে অল্প বিস্তর দেখতে হয়। এই মুহূর্তে ভারতবর্ষে ক্যান্সারের বৃদ্ধির হার কীরকম, মানে কিভাবে বাড়ছে? বৃদ্ধির হার বলতে গেলে আমাকে কিছু স্ট্যাটিস্টিক্স বলতে হয়। স্ট্যাটিস্টিক্স বলতে গেলেই প্রথমেই বলবো গ্লোবোক্যান ডেটা। গ্লোবোক্যান কথার অর্থ হলো গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি। এটা একটা WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা মানে সিস্টার কনসার্ন বলতে পারেন। ওনারা প্রত্যেক বছর বা প্রত্যেক 2 বছর অন্তর একটা পাবলিশ করেন। সেই পাবলিশে দেখা গেছে 2022 সাল অনুযায়ী ইন্ডিয়াতে টোটাল ক্যান্সার রোগীর সংখ্যা অ্যারাউন্ড 14 লাখ নতুন। 2023 সালে সেই সংখ্যাটা দাঁড়িয়ে গেছে 15 লাখের কাছাকাছি। সুতরাং আশা করি বুঝতে পারছেন যে আমাদের গ্রোথটা কোন দিকে যেতে চলেছে। এই ক্যান্সার কি কোনো স্পেসিফিক যে এই ধরনের ক্যান্সার ইন্ডিয়াতে বেশি হয়, এরকম কিছু আছে যে বিশেষ কোন কোন ক্যান্সার ইন্ডিয়াতে বেশি হয়? তো ক্যান্সার যদি বলতে চাই তাহলে আমাকে হলো জেন্ডার স্পেসিফিক বলতে হয়, মহিলা এবং পুরুষ আলাদা করে। মহিলাদের মধ্যে যে ক্যান্সারটা সবথেকে বেশি হয় সেটা হলো ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্টের পরেই আছে হলো সার্ভিক্স ক্যান্সার এবং তারপরেই হলো ওভারিয়ান ক্যান্সার। পুরুষদের ক্ষেত্রে সেইটা একটু আলাদা। সেক্ষেত্রে প্রথমে হচ্ছিল ওরাল ক্যাভিটি বা মুখের ক্যান্সার, তারপরে হচ্ছিল লাং ক্যান্সার জায়গা পায়। আর এজ ওয়াইজও কিছু আছে এরকম যে মানে কোন এজে কী ধরনের ক্যান্সার বেশি হয়? এজ বলতে গেলে ধরুন যে কোনো জিনিস, যে কোনো ক্যান্সারই হচ্ছিল যেগুলো একটু পরবর্তী এজ বা 60 ইয়ার্স আর মোর, এই ধরনের এজ গ্রুপেই সবসময় ক্যান্সারের প্রবণতাটা বেশি হয়। কারণ শরীরের মধ্যে বিভিন্ন চেঞ্জেস হয়, জিনগত পরিবর্তন হয়, এগুলো হচ্ছিল যত সময় বাড়ে, যত বার্ধক্যের কাছাকাছি যায় সেগুলো বেশি হয়। সেই জন্য যে কোনো বেশি এজের ক্ষেত্রেই ক্যান্সারের সম্ভাবনা বেশি হয়। তার মানে এই নয় যে কম বয়সীদের হয় না, কিন্তু হ্যাঁ তার যে পার্সেন্টেজ সেটা অনেক কম তাদের থেকে। একদম ছোটদেরও তো ক্যান্সার হয়? ছোটদের ক্যান্সার হয়, সেগুলো মেনলি হলো জিনগত ক্যান্সারই আমরা বলে থাকতে পারি। জিনগত ক্যান্সারের মধ্যে কি সব ধরনের ক্যান্সার আসে নাকি কোনো স্পেসিফিক? জিনগত ক্যান্সারের মধ্যে হলো বেসিক্যালি আপনি যদি বলি যে জিনগত ক্যান্সার, তাহলে কতগুলো ক্যান্সার আছে যেগুলো জিনগত প্রমাণিত হয়ে আছে। যেমন ধরুন ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার কিছু কিছু জায়গায়, বা প্রোস্টেট ক্যান্সার। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জেনেটিক বা জিনগত ক্যান্সার যেটা, সেই ক্যান্সারটা এখনও পর্যন্ত দেখা গেছে টোটাল যে ক্যান্সার তার 100 ভাগের মধ্যে 10 ভাগ লোকের হয় হচ্ছিল জিনগত ক্যান্সারের কারণে, জেনেটিক প্রবলেমের জন্য। বাকি সব ক্যান্সারই হচ্ছিল এখনও পর্যন্ত এনভায়রনমেন্টাল, আমরা যেটাকে বলে থাকি। জেনেটিক যখন আমরা বলছি তখন এটা কি ধরে নেব যে পরিবার থেকে আসছে নাকি স্পেসিফিক কোনো জিন কম্বিনেশনের জন্য আসছে এটা? তো এটা দুরকম হতে পারে। একটা বলে ফ্যামিলিয়াল। ফ্যামিলিয়াল মানে যেগুলো পরিবারের মধ্যে অলরেডি আছে এবং তারপরে সেটা পরবর্তী জেনারেশনের দিকে গেছে। ওকে, তো যেমন ধরুন এক ধরনের জিন বলে সেটা হলো BRCA জিন, ঠিক আছে, ব্রাকা জিন। BRCA জিনে করলে কি হয়, BRCA জিনের যদি মিউটেশন হয়, তার যদি মা বা মাসির মিউটেশন থাকে, তাহলে কোনো এক ভদ্রমহিলার তার কিন্তু ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে। তো এটাকে বলে ফ্যামিলিয়াল। আর জেনেটিক হয় হলো ধরুন সারা জীবন আমাদের শরীর অনেক কিছুর উপর দিয়ে যায়, অনেক বলতে পারেন হলো উত্থান পতন, সেরকম যেমন কোষগুলো সেরকম উত্থান পতনের মধ্যে দিয়ে যায়। তার ফলে কি হয়, বিভিন্ন যে ডিএনএরা আছে সেই ডিএনএগুলোর মিউটেশন হয়। এই মিউটেশনের ফলে হচ্ছিল ক্যান্সারের সৃষ্টি হয়। সেই জন্য হচ্ছিল যত বয়স বাড়ে এই মিউটেশন বাড়তে থাকে, ক্যান্সারের প্রবণতাও ততটাই বাড়তে থাকে। আচ্ছা, প্রমাণিত সত্য বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য কি আছে কোনো, মানে ক্যান্সারের কারণ হিসেবে আমরা কি বলতে পারি যে এই কারণে লাং ক্যান্সার হয়, এই কারণে ব্রেস্ট ক্যান্সার হয়, মানে এটা কি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা গেছে? আমি কতগুলো ক্যান্সারের যদি কারণ আপনি জিজ্ঞেস করতে চান, আমি একটা ওভারঅল আপনাকে একটা ধারণা দিতে পারি। সেটা হলো ক্যান্সারের কারণকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো মডিফায়েবল বা পরিবর্তনযোগ্য, আর আরেকটা হলো নন মডিফায়েবল বা অপরিবর্তনযোগ্য। তো মডিফায়েবল যে ক্যান্সারের কারণগুলো আছে তার মধ্যে প্রধান কারণ হলো টোব্যাকো,
বা তামাক জাতীয় দ্রব্য সেবন। তার মধ্যে স্মোকিং হতে পারে, স্মোকিংয়ের মধ্যে সিগারেট বা বিড়ি হোয়াটএভার। সেকেন্ড হচ্ছে হলো বিভিন্ন রকমের টোব্যাকো প্রোডাক্ট মানুষ চিউ করে, মানে খায়, তার ফলে হচ্ছে হলো মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনা ওখানে খুব বেশি হয়। দ্বিতীয় প্রধান কারণ হলো অ্যালকোহল। অ্যালকোহলের দেখা গেছে যে অ্যালকোহলের জন্য মুখের ক্যান্সার, ইসোফেগাস বা খাদ্যনালী ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সার, এইগুলো অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা হলো আমাদের খাদ্যাভ্যাস। আমাদের খাদ্যাভ্যাসে যদি এরকম দেখা যায় যে অনেক ফ্যাট জাতীয় খাদ্য খাওয়া হচ্ছে বা কম ফাইব্রাস ডায়েট, মানে লেস ফাইব্রাস ডায়েট, এই ধরনের যদি খাবার খাওয়া হয়, তাতে দেখা যাচ্ছে হচ্ছে হলো ক্যান্সারের যে সম্ভাবনা সেটা বেড়ে যাচ্ছে। সো কি হচ্ছে, যখন একটা আমরা ফ্যাট জাতীয় খাবার খাচ্ছি তখন একটা ওবেসিটি হচ্ছে, এই ওবেসিটি আলটিমেটলি লিডস টু ক্যান্সার। ওকে, তো আরও কিছু কিছু কারণ আছে, যেমন ধরুন হলো বিভিন্ন রকমের ভাইরাস হয়, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এই ভাইরাস এরা হচ্ছিল অনেক দিন ধরে যদি কারো শরীরের মধ্যে থাকে তাহলে লিভার ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভাইরাসের ক্ষেত্রে সার্ভাইক্যাল ক্যান্সার বা ওরোফ্যারিংস, যেটাকে আমরা মুখের একটু ভেতরের দিকের ক্যান্সার, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার বলি, সেই জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা থাকে হলো মানুষের বিভিন্ন মানুষ যেখানে কাজ করে, যেমন এমন জায়গায় কাজ করে যেখানে রেডিয়েশন এক্সপোজার একটু বেশি, অনেক ধরনের খনিতে যাতে রেডিয়েশন এক্সপোজার অনেক বেশি থাকে, সেই সমস্ত জায়গাতে তাদের কিন্তু পরবর্তীকালের জীবনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আর যে জিনিসটা বলা দরকার সেটা হচ্ছে হলো নন মডিফায়েবল, মানে যে জিনিসটা আমরা চেঞ্জ করতে পারি না, সেটা যেমন হচ্ছে হলো এজ বা বয়স। আমি যেটা বললাম, বয়স বাড়লে হচ্ছে হলো ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে, সেটা তো আমাদের হাতে নেই সত্যি। সেকেন্ড যেটা আপনি বললেন যে হলো জেনেটিক ফ্যাক্টর বা ফ্যামিলিয়াল ফ্যাক্টর, এইগুলো আমাদের হাতে নেই। কিন্তু যে জিনিসগুলো আমাদের হাতে আছে, ধরুন স্মোকিং, অ্যালকোহল বা ভাইরাসের বিভিন্ন এই জিনিসগুলোকে আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু ক্যান্সারের রিস্ক কমে। এবং আপনি যেটা জিজ্ঞেস করছেন যে এগুলো কি ক্যান্সারের সত্যি কারণ প্রমাণিত, হ্যাঁ এগুলো প্রমাণিত, অ্যাবসলিউটলি প্রমাণিত যে সিগারেট স্মোকিং ক্যান্সার করে, প্রমাণিত। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে যারা ধরুন বিড়ি বাঁধেন বা যারা বাজি কারখানায় কাজ করে, এরকম লোকেদের ক্যান্সার হওয়ার চান্সেস বেশি? দেখুন, যারা বিড়ি বাঁধেন তাদের ক্ষেত্রে টোব্যাকো ইনহেল, সেটা ধরুন এখনো পর্যন্ত বলতে পারেন খুব প্রমাণিত হয়নি, কিন্তু তার কি সম্ভাবনা নেই? যারা বিড়ি বাঁধেন তারা কি বিড়ি মানে সেবন করেন না? যদি না সেবন করেন, শুধু বিড়ি বাঁধেন, তাদের সম্ভাবনা নিশ্চয়ই যারা সেবন করে তাদের থেকে কম। ওকে, কিন্তু যারা যেমন বলছেন আপনি বাজি কারখানায়, সিমিলার সেম থিং, যারা করেন সেখানে হচ্ছে হলো বাজি কারখানায় যেখানে ফিল্মস তৈরি হয় না, শুধু যে সালফার ইউজ করা হয়, তাদের সম্ভাবনা কম থাকবে, কিন্তু থাকবে কিছুটা, কারণ তারা তো কাজ করতে ইনহেল তো হচ্ছে না। আর একটা মানে কতগুলো আজকাল তো মানে ইন্টারনেটে এত তথ্য ছড়িয়ে আছে, মানে তার মধ্যে থেকে কোনটা ভুল কোনটা ঠিক আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব কঠিন। যেমন এখন বলা হয় যে ননভেজ খাওয়া, কারণ মাছেদের নাকি নানান রকম ওষুধ খাওয়ানো হয়, চিকেন আমরা যে খাই তাকে নানান রকম ইঞ্জেকশন দেওয়া হয়, এই সব কারণে ননভেজ খাবার খেলে নাকি ক্যান্সারের সম্ভাবনা বেশি, বা ধূপকাঠির যে ধোঁয়া সেটাকে ইনহেল করলে নাকি ক্যান্সার হতে পারে, বা কর্পূর ইনহেল করলে ক্যান্সার হতে পারে। এগুলো কি সত্যি কথা, মানে প্রমাণিত সত্য, নাকি এগুলো মিথ? সো এর মধ্যে কিছু মিথস, কিছু ফ্যাক্টস আছে। মানে আপনি যেটা বললেন সেটা সমস্তটাই হলো মিথ নয়, কিছুটা ফ্যাক্টস আছে। তার মধ্যে প্রথম মিথ হলো ননভেজ খাবার খেলে ক্যান্সার হয়, এটা আমি মিথ বলবো একদমই, এটার কোনো প্রমাণিত তথ্য নেই। দ্বিতীয় যেটা বললেন আপনি হচ্ছিল ধূপকাঠি। সো ধূপকাঠি পোড়ালে যেটা হয়, বিভিন্ন রকমের ওখান থেকে প্রোডাক্টস বেরোয়, তার মধ্যে একটা হচ্ছে হলো পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা PAH বলে। তাছাড়া আর একটা জিনিস হয়, সেটা হলো বেনজিন বা ফর্মালডিহাইড, এই জিনিসগুলো বেরোয়। এগুলো বেরোলে কি হয়, এগুলো হচ্ছে হলো WHO প্রমাণিত টাইপ 1 কার্সিনোজেন। মানে হচ্ছিল এগুলো যদি ইনহেল করা হয়, এগুলোর মাধ্যমে কিন্তু পরবর্তীকালে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। সেটা ধূপকাঠি। কর্পূরের কোনো ক্যাম্ফোর যেটা, সেটার কোনো প্রমাণিত নেই, একদমই নেই। ওকে, শুধু ধূপকাঠি আছে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো মশার ওষুধ। ইয়েস, মশার যে কয়েল,
এই কয়েল যেটা পোড়ালে ঠিক সিমিলার টাইপ অফ প্রোডাক্টস বেরোয়, সেগুলো ইনহেল হলে পরবর্তীকালে ক্যান্সারের সম্ভাবনা থাকে। কিন্তু মশার যে রিপেলেন্ট যেগুলো আমরা ইউজ করি লিকুইড, সেগুলোতে কোনো প্রমাণিত সেরকম কিছু হয়নি। কয়েলটা খুব ডেঞ্জারাস অ্যাবসলিউটলি। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, বিভিন্ন রকমের যে প্রসেসড ফুড আছে, যেমন ধরুন হ্যাম, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের প্যাকেজ ফুড, রেডি টু ইট যেগুলো, ইয়েস রেডি টু ইট বলবো না, বিভিন্ন প্যাকেজ ফুড যেগুলো অনেক দিন থাকে, তার মধ্যে হচ্ছে হলো স্পেসিফিক কিছু প্রোডাক্টস থাকে, ঠিক আছে, সেগুলো নাইট্রেটস থাকে তার মধ্যে, সেগুলো হলো শরীরের মধ্যে খুব খারাপ একটা প্রোডাক্টস তৈরি করে, সেগুলো পরবর্তীকালে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা কিন্তু হতে পারে। আচ্ছা ডক্টর মজুমদার, আমরা খাওয়ার সম্পর্কে যে নানান রকম ভুল ধারণা তা নিয়ে আপনি আমাদের জানালেন, আরও একটা ভুল ধারণা আছে যে ক্যান্সার ছোঁয়াচে। যদিও আমার এটা মানে জানা ছিল না যে মানুষ এখনও বিশ্বাস করে। আমরা যখন ছোট ছিলাম সেই সময় আমি জানতাম যে মানুষ এই ধরনের কথাবার্তা ভাবে যে ক্যান্সার হয়তো ছোঁয়াচে। আমি একজনের কথা জানি যার মায়ের ক্যান্সার হয়েছিল বলে তাদের ভাড়া বাড়ি থেকে উঠিয়ে দিয়েছিল, যে মায়ের ক্যান্সার হয়েছে তোমরা উঠে যাও। কিন্তু সে অনেক কাল আগের কথা। আপনার সঙ্গে কথা বলতে গিয়ে আমি জানলাম যে এখনও নাকি মানুষ এরকম বিশ্বাস করে যে ক্যান্সার ছোঁয়াচে, এবং প্রত্যেক দিন আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতে হয়। এটা নিয়ে আপনি কি বলবেন? প্রথমেই বলে রাখি দর্শক বন্ধুদের জন্য, ক্যান্সার ছোঁয়াচে একদমই নয়। এবার হচ্ছিল আমার এক্সপিরিয়েন্স, আমি প্রত্যেক পদে পদেই বা প্রত্যেক দিন কোনো না কোনো পেশেন্ট বা পেশেন্ট অ্যাটেন্ডেন্ট যারা বলি বা পেশেন্ট পার্টি বলি, তারা এসে বলেন যে আমরা বাড়ির বাকি লোকজনের সঙ্গে থাকতে পারবো তো। এবং দুর্ভাগ্যবশত ইভেন শহরের মধ্যবিত্ত যারা, সেরকম মানুষের কাছ থেকেও আমি এই প্রশ্ন কিন্তু শুনেছি। সুতরাং এই যে মিথটা, এটা সম্পূর্ণরূপে মানুষের মধ্যে থেকে দূর হয়নি এখনো, কিন্তু দূর করাটা জরুরি। হয়তো এই ধরনের প্ল্যাটফর্ম সেই ধরনের মিথ তাদের ভাঙতে পারবে আলটিমেটলি। মানে শুধু এমন মানুষ নয় যারা ধরুন তেমনভাবে পড়াশোনা করেনি বা বিভিন্ন জায়গায় যায়নি, বিভিন্ন তথ্য জানে না, সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা হয়তো পুরো পড়াশোনা করেছে, শিক্ষিত কিছুটা, তাদের মধ্যেও এই ধারণাটা রয়েছে। মানে সোকল শিক্ষিত আমরা যাদের বলি, মধ্যবিত্ত সোকল শিক্ষিত, তাদের মধ্যেও বেশ কিছু মানুষের মধ্যে এই ধারণা এখনো রয়েছে। আর ক্যান্সার ডিটেকশনের ক্ষেত্রে মানে ক্যান্সার স্ক্রিনিং, যে কোনো ক্যান্সার স্ক্রিনিং করা সম্ভব নাকি বিশেষ কিছু ক্যান্সারই স্ক্রিনিং করা যায়? ওকে, সো ক্যান্সার স্ক্রিনিং বলতে গেলে আমাকে বলতে হয় স্ক্রিনিং জিনিসটা কি। স্ক্রিনিং মানেটা হলো ক্যান্সার মানে কোনো একটা রোগ বা এখানে ক্যান্সার, সেটা হওয়ার আগে আমি যদি সেটা ধরে ফেলতে পারি, মানে পেশেন্টের মধ্যে কোনো সিমটম নেই, কিছু নেই, কিন্তু মাঝে মাঝে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমি যদি সেই জিনিসটা আগে থেকে ধরতে পারি, এটাকেই বলে স্ক্রিনিং। ক্যান্সার যদি ধরা যায় তখন সেটাকে বলবো ক্যান্সার স্ক্রিনিং। তো ক্যান্সার স্ক্রিনিংয়ের বিশেষ কতগুলো ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং প্রচলিত আছে। তার মধ্যে প্রথম হচ্ছে হলো ব্রেস্ট ক্যান্সার, দ্বিতীয় হচ্ছে হলো সার্ভাইকাল ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সার। এই তিনটে খুব মেজরলি ইউজড হয়। তাছাড়াও হচ্ছে হলো ওরাল ক্যান্সার বা মুখের ক্যান্সার, সেটা নিয়েও হচ্ছে হলো ভারতবর্ষের মতো দেশ যেখানে ওরাল ক্যান্সারের সম্ভাবনা অনেক বেশি, সেখানেও বেশ কিছু কিছু জায়গাতে স্ক্রিনিংয়ের মেথড চালু আছে। ওরাল ক্যান্সারের স্ক্রিনিংটা কীভাবে হয়? ওরাল ক্যান্সারের স্ক্রিনিং হলো লোকাল এক্সামিনেশন বা মুখের ভেতরটা দেখা। মানে আমরা বলি যে যদি কোনো অসুবিধা হয় আর কি, যেমন ধরুন মুখের মধ্যে কোনো আলসার বা এই ধরনের সারছে না, এগুলো হলে লোকাল ডাক্তারের কাছে বা লোকাল পিএইচসি বা বিপিএইচসিতে গিয়ে দেখানো, এবং সেখানে যদি সেই ডাক্তারদের মনে হয় যে কিছু একটা প্রবলেম আছে তাহলে পাঠিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছিল ক্যান্সার। বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছিল যারা তামাক জাতীয় দ্রব্য সেবন করে আর কি, তাদের কিন্তু এই জিনিসটা বারবার গিয়ে পরীক্ষা করানোটা উচিত। যে বিষয়গুলো থেকে মানে ধরুন এই যে মানে যে চিউইং টোব্যাকোস বা আমাদের সিগারেট, এগুলো যখন ক্যান্সার হতে পারে মানে প্রমাণিত সত্য, কিন্তু এগুলোকে আমরা দূর করতে পারছি না আমাদের জীবন থেকে। এর মধ্যে বেশ কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, অপশানসও আছে। মানে শুধু তো আমরা দূর করলে হবে না, পুরোপুরি এটাকে বন্ধ করতে হবে, বিক্রি বন্ধ করে দিতে হবে ইত্যাদি। তো সেগুলো সব কিছু আমাদের হাতে থাকে না।
ওকে, তো যেটুকু আমাদের হাতে থাকে মানুষকে সচেতন করানো অ্যাজ এ ডক্টর বলতে পারি। বাকি কাজ কিছু কিছু অ্যাডমিনিস্ট্রেশন, কিছু কিছু সরকার বা এই ধরনের মানুষদেরকে করতে হয়। আর যে যে সমস্ত ক্যান্সারে ধরুন স্ক্রিনিং সম্ভব নয়, কোন ধরনের সিমটমস দেখলে মানুষের সচেতন হয়ে যাওয়া উচিত এবং তার ফলে আর্লি ডিটেকশন সুবিধা হয় বলে মনে হয় আপনার? তো ক্যান্সারের যদি আমি বলি একটা একটা কমন সিমটম যদি ধরেন, তাহলে সেটা হচ্ছে হলো ওয়েট লস। আনএক্সপ্লেন ওয়েট লস মানে হলো আপনি ব্যায়াম করছেন না, খাবার দাবার বন্ধ করেননি, সমস্ত কিচ্ছু করেননি, অথচ আপনার এমনি এমনি ওজন কমে যাচ্ছে। আপনি দেখছেন আপনি যে জামাটা পরছেন সেই জামাটা হঠাৎ করে লুজ হয়ে যাচ্ছে। এই জিনিসটা মানে অনেক সময় ক্যান্সারের লক্ষণ হতে পারে। আমি বলছি অনেক সময়, সব সময়তে নয়। এটা ছাড়াও হচ্ছে হলো বিভিন্ন রকমের স্পেসিফিক জায়গায় অনুযায়ী হচ্ছিল সিমটম হয়। যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যেমন ব্রেস্টে লাম্প, ওকে, সেই জিনিসটা যেমন মেজর সিমটম, ম্যাক্সিমাম লোকে সেটা হয়। যেমন লাং ক্যান্সারের ক্ষেত্রে হচ্ছিল অনেক দিন ধরে একটা শ্বাসকষ্ট, কাশি, এই জিনিসগুলো হচ্ছে। যেমন হচ্ছে হলো ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে পেচ্ছাপের সাথে রক্ত পড়া, সেরকম হলে আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান, দিয়ে দেখান এবং পরবর্তী ট্রিটমেন্ট বা আদৌ কিছু আছে কিনা সেই জিনিসটা। এরকম প্রত্যেকটা ক্যান্সারেরই আলাদা আলাদা রকম সিমটম হয়। আমরা সমস্ত রোগীদের একটা জিনিসই বলি, যে কোনো সিমটম কখনো ফেলে রাখবেন না। সেটা হচ্ছে হলো একদিন হচ্ছে ভালো, দুদিন হচ্ছে ঠিক আছে, 7 দিন হচ্ছে এবার একটুখানি আপনি দেখুন, এবার একটুখানি ডাক্তারের কাছে যাওয়ার আপনি এবার প্রিপারেশান নিন। এইগুলো এটা করলে যেটা হয় সেটা হচ্ছে হলো কোনো জিনিস মানে শুধু ক্যান্সার নয়, যে কোনো রোগী খুব বেশি অবস্থায় বা বাড়াবাড়ি অবস্থায় কখনো হচ্ছিল ডাক্তারের কাছে যায় না এবং সেটাকে ট্রিটমেন্টটাও সুবিধা হয়। ধরুন যারা চেইন স্মোকার্স বা খুব বেশি মাত্রায় স্মোকিং করে, তাদের কি একটা রেগুলার চেক আপ করানো দরকার? যে কারণ তারা তো একটু বেশি মানে প্রবাবিলিটি হাই না, রিস্ক ফ্যাক্টরটা একটু হাই ও তাদের জন্য। তো চেইন স্মোকারদের যেটা মেন ফ্যাক্টর সেটা হচ্ছিল লাং ক্যান্সার, কিন্তু মানে দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত লাং ক্যান্সার স্ক্রিনিং যেটা সেই জিনিসটা খুব রোবাস্ট বা বলতে পারেন সব জায়গায় খুব অ্যাকসেপ্টেড নয়, ইভেন ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও অ্যাকসেপ্টেড নয়। তো ব্যাপারটা হচ্ছিলো যারা স্মোক করেন তাদেরকে অবভিয়াসলি স্মোকিং বন্ধ করাটা প্রথম জরুরি। দ্বিতীয় হচ্ছে হলো খুব যদি সিমটম কিছু ডেভেলপড করে সঙ্গে সঙ্গে লোকাল ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেওয়া, সেটাই হচ্ছে হলো ওনাদের আপাতত দরকার। মানে যার স্ক্রিনিং সেই অর্থে নেই তাদের ক্ষেত্রে সিমটমই হচ্ছে হলো তাড়াতাড়ি মানে রোগ নির্ধারণের একমাত্র উপায় আমাদের। অনেক সময় দেখা যায় না যারা খুব স্মোক করে তারা কাশে এবং নিজেরাই বলে যে এটা তো স্মোকার্স কাফ, মানে এই ধরনের জিনিসগুলোকে কি অবহেলা করা উচিত? একদমই নয়। মানে যারা স্মোক করে তাদেরকে আমরা একটা বলি, যাদের সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এই জিনিসটা হয় বা অ্যাজমা এগুলো হয়, তো তার জন্য নিশ্চয়ই তারা কোনো পালমোনোলজিস্ট বা কোনো মেডিসিনের বা যে কোনো ডাক্তারকে দেখাচ্ছেন। সো সেইটা ওনারা ট্রিটমেন্ট দিচ্ছেন, সেই ট্রিটমেন্টেও যদি জিনিসটা কমছে না তখন সেই ডাক্তার নিজেই পরবর্তী পরীক্ষা নিরীক্ষা করবেন, সেটা মানে করবেনই। মানে তার জন্য হলো এক্সট্রা করে পেশেন্টকে কিছু বলার দরকার পড়ে না ম্যাক্সিমাম সময়তে। আর ক্যান্সারের ডায়াগনোসিসের সময় আমরা অনেক সময় শুনি এই কথাটা না, যে স্টেজ 1 বা লাস্ট স্টেজে চলে গেছে, এই স্টেজ ব্যাপারটা কি? ক্যান্সার যে কথাটা এসছে সেই কথাটা এসছে হলো কার্সিনোস বলে একটা কথার থেকে। এটা হলো একটা ল্যাটিন ওয়ার্ড যার মানে হচ্ছে হলো মাকড়সা। মাকড়সা যেমন হচ্ছে হলো টেন্টাকেলস থাকে মাকড়সার, বিস্তার করে চারদিকে, জাল বিস্তার করে, সেরকম হচ্ছে হলো ক্যান্সারও হচ্ছে হলো সারা শরীরে ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য হচ্ছে হলো ক্যান্সারের একটা স্টেজিং বা ক্যান্সার কোন পর্যায়ে আছে সেই জিনিসটা দরকার। এজিসিসি বা আমেরিকান জয়েন্ট ক্যান্সার কমিটি বলে একটা সংস্থা আছে, তারা হচ্ছে হলো একটা সলিড টিউমার যেরকম ব্রেস্ট ক্যান্সার, ওরাল ক্যান্সার, এগুলোর ক্ষেত্রে এক ধরনের স্টেজিং সিস্টেম চালু করেছে, তাদেরকে আমরা বলি TANEM সিস্টেম। এর মানেটা হলো T ফর টিউমার, N ফর নোড, M ফর মেটাস্টেসিস। সো টিউমার মানে হচ্ছিল যেখানে ক্যান্সার হচ্ছে, ধরুন একটা মুখের ক্যান্সার, সেই মুখের ক্যান্সারটা কোথায় যেতে পারে,
গলার যে লিম্ফ নোডগুলো আছে সেগুলোতে যেতে পারে, সেটা নোডাল হচ্ছে। সেটা আর কোথায় যেতে পারে, লাংসে ছড়াতে পারে, তখন হচ্ছে হলো এম বা মেটাস্টেসিস হচ্ছে। সুতরাং এই টিএনএম বুঝলে আমরা হচ্ছে হলো স্টেজিংটা করতে পারি। সেই অনুযায়ী টিএনএম অনুযায়ী পেশেন্টের স্টেজ আইদার স্টেজ 1 থেকে স্টেজ 4 হতে পারে। স্টেজ 1 মানে হচ্ছে হলো একদম আর্লি স্টেজ ক্যান্সার, স্টেজ 4 মানে হলো একদম মেটাস্টেসিস বা অ্যাডভান্স স্টেজ একদম, বা যেটাকে আমরা লাস্ট স্টেজ বলি অনেক সময় পরিভাষায়, তাই সেই ক্যান্সার। তার মানে 3 স্টেজে যদি ধরা পড়ে তাহলে কি স্টেজ 1 মানে না, টি স্টেজ এগুলো হচ্ছে হলো প্রত্যেকটা অর্গানের জন্য, বা যেমন ব্রেস্টের জন্য আলাদা, মুখের ক্যান্সারের জন্য আলাদা, সবার জন্য আলাদা, এবং তার একটা মোটামুটি 1000 পাতার বই আছে এজিসিসি। তো সেইটার মধ্যে সমস্ত কিছু লেখা থাকে যে কোন ক্যান্সারের কোন টিউমারের টিএনএম স্টেজ কোনটা হলে তার স্টেজ 1 হবে না 2 হবে না 3 হবে না 4 হবে। তো সেটা সমস্ত লেখা থাকে এবং সেগুলো আমাদের প্রতিদিন পড়তেও হয় এবং কাজে লাগাতেও হয়। তো এটা অনেকটা কি ম্যানুয়ালের মতো? ম্যানুয়াল আছে, কিছু কিছু প্র্যাকটিস করতে করতে আমাদের ব্রেনের মধ্যে ঢুকে যায় সেই জিনিসটা, তখন আর আমাদের ম্যানুয়াল লাগে না। তো এই স্টেজ আর রিকভারি এর মধ্যে সম্পর্কটা কি? তো স্টেজ যেরকম বললাম যে স্টেজ 1 to 4, মানে স্টেজ 1 মানে সব থেকে আর্লি, স্টেজ 4 মানে হচ্ছে হলো একদম লাস্ট স্টেজ বা লোকালি অ্যাডভান্সড লাস্ট স্টেজ। তো স্টেজ 1-এ যদি কোনো ক্যান্সার ধরা পড়ে, সেটা যাই হোক না কেন, সত্যি কথা বলতে সেটা সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য, মানে ট্রিটমেন্ট করলে ফিরে আসার সম্ভাবনা অনেক কম থাকে। স্টেজ 4 মানে ক্যান্সারের ফিরে আসার সম্ভাবনা অনেক কম থাকে। সেদিকে স্টেজ 4 মানে হচ্ছে হলো সেই ক্যান্সারকে ট্রিটমেন্ট করলে পুরো সারার সম্ভাবনা অনেক কম, এবং তার সার্ভাইভাল বা বেঁচে থাকার যে স্প্যান সেটা স্টেজ 1-এর থেকে অনেক অনেক কম। সেই জন্যই আমরা স্ক্রিনিংয়ের উপর অনেক জোর দিই, যাতে স্ক্রিনিং করলে হচ্ছে হলো আমরা আর্লি স্টেজে ক্যান্সারটা ধরে নিতে পারি এবং সম্পূর্ণরূপে সেটার মুক্তি হতে পারে। আচ্ছা, ক্যান্সারের যে ট্রিটমেন্ট প্রোটোকল এটা কিভাবে তৈরি করা হয়? ক্যান্সারের ট্রিটমেন্ট প্রোটোকলে যদি আমি বলি তাহলে ক্যান্সারের ক্ষেত্রে 3 রকমের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে পরিষ্কার। সার্জারি বা অপারেশন, সেকেন্ড হচ্ছে হলো রেডিয়েশন বা রেডিওথেরাপি, আর থার্ড হচ্ছে হলো কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি, যেটা আমরা অনেক সময় যেটাকে আমরা সিস্টেমিক ট্রিটমেন্ট বলি বা সারা বডির জন্য ট্রিটমেন্ট বলি। তো এবার এইরকম এবং কোন ক্যান্সারের কোন স্টেজ সেই অনুযায়ী হচ্ছে হলো প্রোটোকল টোটালি ডিফার করে। যেমন হচ্ছে হলো ধরুন ব্রেস্ট ক্যান্সারের যদি আর্লি স্টেজ প্রথমে অপারেশন করা হয়, তারপর কেমো রেডিয়েশন ইত্যাদি দেওয়া হয়। মুখের ক্যান্সারের ক্ষেত্রেও হচ্ছে হলো সেরকম সেম। লোকালি অ্যাডভান্সড বা যদি দেখা যায় যে ব্রেস্টের যে ক্যান্সার হচ্ছে হলো অপারেশন করা যাবে না, সেটাকে হলো প্রথমে কেমোথেরাপি দিয়ে ছোট করতে হয়, তারপরে হলো অপারেশন করতে হয়। সুতরাং এটা এরকম নয় যে মুখের ক্যান্সার মানেই হচ্ছিল আমাকে প্রথমে অপারেশন করতে হবে, বা ব্রেস্টের ক্যান্সার মানেই অপারেশন করতে হবে, এরকম নয় ব্যাপারটা। টোটালি ডিপেন্ড করে হচ্ছিল স্টেজের উপরে একদমই। আচ্ছা, এই কেমোথেরাপিটা তো এখন মানে একটা আধুনিক চিকিৎসা পদ্ধতির মধ্যে পড়ে। তো কত বছর হলো কেমোথেরাপি ক্যান্সার ট্রিটমেন্টের মধ্যে এসছে? হ্যাঁ, কেমোথেরাপি ক্যান্সার ট্রিটমেন্টের মধ্যে এসছে ধরুন প্রায় 70 বছরের বেশি। 70 বছরের বেশি হচ্ছিল কেমোথেরাপি ক্যান্সার ট্রিটমেন্টের মধ্যে এসছে। সেটার ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটা ধরুন 1980 সালের পর থেকে অনেক বেশি হয়েছে এবং রিসেন্টলি অনেক বেশি হচ্ছে। সেটা কেমোথেরাপি যেটাকে আমরা বলি। কেমোথেরাপির সঙ্গে আর একটা জিনিসের ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে হলো টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি। এগুলো হচ্ছে হলো নতুন ক্যান্সারের ট্রিটমেন্ট পদ্ধতি একটা। এগুলোর উপর অনেক বেশি কাজ হচ্ছে এবং সেইগুলো দেখা যাচ্ছে যে ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সময় খুব ভালো এফেক্ট করছে। কেমোথেরাপিতে যে এত সাইড এফেক্টস, তো যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই কি কেমোথেরাপিটা খুব জরুরি, না দিলে চলে না, এরকম কি হতে পারে যে যারা আর্লি স্টেজে ধরা পড়ছে তাদের কেমোথেরাপি না দিলেও চলে, এরকম কি হয়? একদম একদম ঠিক বলেছেন যে আর্লি স্টেজে অনেক যেমন ধরুন একটা পেশেন্টের ক্ষেত্রে আর্লি স্টেজ ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ছে বা আর্লি স্টেজ হচ্ছে হলো ব্লাডার ক্যান্সার ধরা পড়ছে, তাদের ক্ষেত্রে আমরা কেমোথেরাপি একদমই অ্যাভয়েড করতে পারি বিশেষ কিছু ক্ষেত্রে। অ্যাবসলিউটলি তাদের ক্ষেত্রে হয়তো শুধুমাত্র অপারেশন এবং অপারেশনের পরে রেডিয়েশনের মাধ্যমে আমরা চিকিৎসা করলেই পুরো রোগমুক্তির সম্ভাবনা থাকছে।
আপনারা যখন ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি করছেন, সেটা পেশেন্টকে এবং পেশেন্ট পার্টিকে জানাচ্ছেন, তখন কি তাদের বিশেষভাবে এডুকেট করা হয় নাকি জাস্ট একটা বলে দেওয়া হয়? না, বেসিক্যালি যে কোনো ট্রিটমেন্ট শুরু করার আগে আমাদের পেশেন্ট এবং পেশেন্ট অ্যাটেন্ডেন্টকে বলতে হয় যে পেশেন্টের স্টেজ কী, প্রথম কথা, এবং কি কি ট্রিটমেন্ট অপশানস আছে এবং কোনটা হলে পেশেন্টের সবথেকে ভালো হয় এবং তার সাইড এফেক্ট কী, এই জিনিসগুলো আমাদের প্রপারলি এক্সপ্লেন করা হয়। এবং সেরকম দরকার হলে আমরা আমাদের যে টিউমার বোর্ড আছে, যেটাকে বলি টিউমার বোর্ড, মানে বিভিন্ন ডাক্তাররা সেখানে বসেন এবং আলোচনা করা হয়, সেখানে হলো পেশেন্ট বা অ্যাটেন্ডেন্টকে ডাকা হয়, ডেকে ওনাদেরকে বলা হয় যে কি সাইড এফেক্ট হতে পারে কি না হতে পারে, এবং সেই অনুযায়ী হলো পেশেন্টদের অনুমতি নিয়েই পরবর্তী ট্রিটমেন্ট কিন্তু চালু করা হয়। এরকম নয় যে পেশেন্ট বা পেশেন্ট পার্টি বা পেশেন্ট জানলই না যে কী ট্রিটমেন্ট হচ্ছে, কেন হচ্ছে ইত্যাদি, সেই জিনিসটা এখন আর হয় না, সমস্তটাই আমাদের বলে তারপর করা হয়। না, অনেক সময় তো ধরুন কেমোর তো ডোজেস যেগুলো হয় সেগুলো মানে ডক্টরস হয়তো একটা ভেবে ডোজ ঠিক করলেন, কিন্তু ডোজটা দেওয়ার পর দেখা গেল একদম ভীষণ রকমের একটা অ্যাডভার্স একটা মানে আউটকাম এলো। এগুলো কেন হয়, কিসের জন্য হয়? তো অ্যাডভার্স আউটকামের অনেক রকমের কারণ হয়, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় হচ্ছিল পেশেন্ট টু পেশেন্ট। মানে ধরুন 60 বছর বয়সী একজন পেশেন্টকে আমি সেম কেমোথেরাপি দিলাম, দুজন পেশেন্টকে একই কেমোথেরাপি দিলাম, তাতে একজনের খুব সাইড এফেক্ট হতে পারে, একজনের কোনো সাইড এফেক্টও নাও হতে পারে। সুতরাং এটা পেশেন্টের ইন্ট্রিনজিক ফ্যাক্টরের উপর অনেক সময় ডিপেন্ড করে। সুতরাং সেটা আগে থেকে প্রেডিক্ট সবসময়তে করা যায় না। সেই জন্য সব কিছু ডোজিংয়ের একটা শিডিউল আছে, যে আমি কত ডোজে দেব, ম্যাক্সিমাম কত ডোজ দিতে পারি, সেই অনুযায়ী হচ্ছিল আমরা কেমোথেরাপি প্রেসক্রাইব করি। এবং তারপরে যদি সাইড এফেক্ট হয়, তার ট্রিটমেন্টের আলাদা নিয়ম আছে এবং সেই জিনিসগুলো প্রপারলি ফলো করা হয়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হলো পেশেন্টের যদি সাইড এফেক্টও হয়, সেখান থেকে পেশেন্ট সহজেই বেরিয়ে আসতে পারে। ক্যান্সার হয়েছে এটা শোনা এবং ক্যান্সারের ট্রিটমেন্ট, এই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়া ভীষণভাবে সাইকোলজিক্যালি এফেক্ট করে তো পেশেন্টদেরকে এবং পেশেন্ট পার্টিদেরকে। এগুলো আপনারা কিভাবে হ্যান্ডেল করেন? প্রথম কথা হচ্ছিল ক্যান্সার হলেই হচ্ছিল পেশেন্ট, বা শুনলে কথাটাই হচ্ছিল পেশেন্টের মধ্যে একটা বিভিন্ন রকম সাইকোলজিক্যাল এফেক্ট হয়। তার মধ্যে ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে পারে, এগুলো হয়। তার সঙ্গে তারপরে যখন বিভিন্ন রকমের ট্রিটমেন্ট হয়, সেই ট্রিটমেন্টেও কিন্তু এগুলো অনেক সময় বাড়তেও থাকে আর কি। তো আমাদের ধরুন আমি যে হসপিটালে আছি, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, সেখানে আমাদের সবসময়তে হয়তো পেশেন্টের সাথে অনেকটা কথা বলতে আমরা পারি না। ধরুন প্রায় আধ ঘন্টা 45 মিনিট ধরে কথা বলতে অনেক সময় পারি না, কারণ আমাদের অনেক পেশেন্টের লোড, প্রচুর লোড। সেই জন্য আমাদের হসপিটালে ডেডিকেটেড সাইকোলজিস্ট আছেন, তার কাছে পাঠানো হয়, ওনার কাছে, উনি তাদের সঙ্গে কথা বলেন, এবং সেরকম যদি দরকার হয় তাহলে সাইকিয়াট্রিস্ট রেফারেলও করা হয়, এবং সাইকিয়াট্রিস্টও আমাদের অ্যাভেলেবেল আছে, সবসময় না থাকলেও মাঝে মাঝে এসে উনি দেখে যেতে পারেন। সুতরাং এই জিনিসগুলো শুধুমাত্র যে একজন ডাক্তার একজন ওপিডিতে বসে সবসময়তে করতে পারে, অ্যাবসলিউটলি নয়। মাল্টিডিসিপ্লিনারি বা অনেক ধরনের সাবজেক্টের মানুষকে আমাদের ইনভলভ করতে হয় সেটা। তো এই ধরনের যে সাইকোলজিস্ট, তাদেরকে আপনারা স্পেশালি ট্রেন করান বা এরকম কোনো ট্রেনিং কিছু আছে? বিভিন্ন জায়গাতে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। আমাদের হয়তো হসপিটালের ট্রেনিংয়ের সেরকম এখনও ব্যবস্থা শুরু হয়নি, কিন্তু যেটা যারা যে সমস্ত সাইকোলজিস্ট এরকম ট্রেন্ড হয়ে আসে, আমরা তাদেরকেই হচ্ছিল নেওয়ার চেষ্টা করি, যারা ক্যান্সারের জায়গায় কাজ করে এসছেন। ক্যান্সারের যে সাইকোলজির যে ব্যাপারটা, আর একটা জিনিস আমি এই ব্যাপারে বলতে চাই, যে আমাদের হসপিটালে বিভিন্ন সাপোর্ট গ্রুপ চালু আছে। সাপোর্ট গ্রুপের কথাটার অর্থ হলো, যে সমস্ত পেশেন্ট অলরেডি ক্যান্সারের ট্রিটমেন্ট করেছে এবং ভালো আছেন, তাদের সঙ্গে যাদের এখন ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে, তাদেরকে আমরা একটা ঘরের মধ্যে বসাই। যারা ট্রিটমেন্ট চলছে, তারা নিজেদের বিভিন্ন রকমের পেন, বিভিন্ন সাইকোলজিক্যাল ইস্যু ইত্যাদি শেয়ার করে। তাদের সঙ্গে শেয়ার করে, আমাদের সঙ্গে নয়, যারা ভালো হয়ে গেছে তাদের সঙ্গে। সুতরাং তারা জীবনের একটা সময়তে সেই জিনিসটা ফেস করেছে, সুতরাং তারা কিভাবে কমব্যাট করেছে, তারা যে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছে, এই জিনিসগুলো যখন
সেই পেশেন্টরা বলেন বা যারা ভালো হয়ে গেছে সেই পেশেন্টরা বলেন তাদের কাছ থেকে শোনাটা অনেক এফেক্টিভ হয়। তো আমাদের হসপিটালে আমরা হেড নেকের সাপোর্ট গ্রুপ শুরু করেছি এবং দ্যাট ইজ ভেরি এফেক্টিভ। মানে সাইকোলজিক্যাল কাউন্সেলিং যেমন দরকার, এই সাপোর্ট গ্রুপের যে মিটিং সেগুলোও কিন্তু খুবই জরুরি। মানে যারা এর মধ্যে দিয়ে অলরেডি গেছেন সেই এক্সপিরিয়েন্সটা দিয়ে এদেরকে হেল্প করেন, ওদেরকে তাদের মানে মেন্টাল স্ট্রেংথটা ফিরে পাওয়ার জন্য। একদম। ক্যান্সারের যেমন নানান রকম চিকিৎসা পদ্ধতি বেরিয়ে গেছে এখন বিজ্ঞানের কল্যাণে, কিন্তু সেই সমস্ত আধুনিক চিকিৎসা পদ্ধতি তো খুব খরচ সাপেক্ষ। কী রকম খরচ হয় ক্যান্সার চিকিৎসা করতে গেলে? ক্যান্সার চিকিৎসার খরচ বলতে গেলে দেখুন, আগেই বলেছি যে সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, ইমিউনোথেরাপি ইত্যাদি অনেক রকমের চিকিৎসা আছে। সেটা অর্গ্যান অনুযায়ী বা কোথায় হয়েছে এবং স্টেজ অনুযায়ী ডিপেন্ড করে। প্রথমে যদি আমি বলি যে সার্জারি এবং রেডিয়েশন এই দুটো যেটা খরচ, যে কোনো গভর্নমেন্ট হসপিটালে এই দুটো হয়ে যায়। ম্যাক্সিমাম যেগুলো মেডিকেল কলেজ আছে বা ক্যান্সার সেন্টার আছে বা আমাদের হসপিটালেও পুরোপুরি হয়ে যেতে পারে। বিনা খরচা হয়ে যায়। বিভিন্ন রকমের স্বাস্থ্য প্রকল্প আছে, তাদের মাধ্যমে কিন্তু বিনা খরচাতে সার্জারি, রেডিয়েশন এবং অনেক কেমোথেরাপি হয়ে যায় বা ম্যাক্সিমাম কেমোথেরাপি হয়ে যায়। মানে সেগুলো কি অত্যাধুনিক লেভেলে যেগুলো অ্যাভেলেবেল সেরকমই হয়? অনেক কিছু, বা অত্যাধুনিক বলতে গেলে ধরুন প্রত্যেক মাসে হয়তো একটা করে নতুন মেডিসিন বেরোয়, ঠিক আছে? তো ধরুন আমেরিকা, ইউএস এফডিএ যেটাকে বলি আমরা, তারা হয়তো আগের মাসে একটা মেডিসিন অ্যাপ্রুভ করেছে, সেটা কি পাওয়া যাবে? সেটা হয়তো পাওয়া যাবে না, কিন্তু হয়তো 1 বছর 2 বছর আগে যেগুলো নতুন মেডিসিন বেরিয়েছে সেগুলো অনেক সময়তেই হলো কম দামে অ্যাবসলিউটলি পাওয়া যায়, বা অনেক স্বাস্থ্য প্রকল্পের আন্ডারেও সেগুলো চলে আসে। আচ্ছা, এখন বিশ্বে যে সেরা চিকিৎসা পদ্ধতি ক্যান্সারের বা নির্ণায়ক পদ্ধতি মানে ইনভেস্টিগেশন বা ট্রিটমেন্ট, এটা কি আমাদের ভারতবর্ষে বা কলকাতায় অ্যাভেলেবেল? হ্যাঁ, মানে যদি নির্ণয় পদ্ধতি বলেন, অ্যাবসলিউটলি অ্যাভেলেবেল সমস্ত কিছু। চিকিৎসা পদ্ধতি যেটা বলছিলাম সেটা হলো, ধরুন যেটা কয়েক মাস আগে নতুন মেডিসিন বেরিয়েছে হয়তো সেগুলো অ্যাভেলেবেল নয়, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আমাদের ভারতবর্ষ বা কলকাতাতে এগুলো কিন্তু অ্যাভেলেবেল এবং মানুষ পাচ্ছেও সেই ধরনের চিকিৎসা এবং তাতে ভালোও হচ্ছে। ডক্টর মজুমদার, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, আমারও অনেক কিছু জানা হলো এবং যারা শুনছেন তারাও অনেক কিছু জানলেন। অনেক ধন্যবাদ তার জন্য। কিন্তু শেষে আমার আপনাকে একটা প্রশ্ন আছে, যে প্রশ্ন ঠিক না, একটা অনুরোধ আছে। যেসব ক্যান্সার পেশেন্ট আছেন তাদেরকে এবং তার ফ্যামিলির জন্য আপনার কোনো অ্যাডভাইস আছে? প্রথম কথা আমি বলবো, যে কোনো ক্যান্সার পেশেন্টের যে ফ্যামিলি মেম্বার, তাদের তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা কখনো ডিপ্রেসড বা মানসিকভাবে ভেঙে পড়বেন না। তাহলে কিন্তু পেশেন্ট যিনি আছেন তিনি বাকি ট্রিটমেন্টটাই কমপ্লিট করতে পারবেন না। সুতরাং এই জিনিসটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় হলো, আপনি এইবার যে ক্যান্সারের ট্রিটমেন্টটা হবে আপনার পেশেন্টের, তার যে অর্থনৈতিক দিকটা সেই জিনিসটা একটু ভেবে রাখার চেষ্টা করুন। অনেক সময় এই জিনিসটা আমরা ফেস করি, সেই জিনিসটা যেন, এই অর্থনৈতিক জিনিসটা যেন সবসময়তে বাধা হয়ে না দাঁড়ায়, বা বাধা হয়ে দাঁড়ালেও সেটাকে কী করে কমব্যাট বা সেটাকে কী করে বেরোতে হয়, সেই জিনিসের পথটা যেন আপনাদের কাছে কিছুটা অনেক সময় থাকে, সেই জিনিসটা একটু দেখবেন। আর একটা জিনিস ব্যাপার হলো, আপনাদের নিজেদের খেয়াল রাখতে হবে। মানে পেশেন্টের সঙ্গে যিনি আসছেন, কেয়ার গিভার আমরা যারা বলি, পেশেন্টের বাড়ির লোক, তাদের নিজেদের খেয়াল রাখতে হবে, তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের হসপিটালে একটা প্রিভেন্টিভ অঙ্কোলজি ডিপার্টমেন্ট চালু আছে। সেখানে যাদের পেশেন্ট অ্যাটেন্ডেন্ট বা পেশেন্টের বাড়ির লোক আছে, তারা অনেক সময় অনেক কোশ্চেন নিয়ে যায়, এবং সেই কোশ্চেন করলে তাদের বিভিন্ন রকমের এই যে জেনেটিক টেস্ট তাদের করা বা বিভিন্ন রকমের স্ক্রিনিং পদ্ধতি তাদের করা, এই জিনিসগুলো আমাদের হসপিটালে চালু আছে। তো ওনাদেরকে সবসময়তেই বলবো, এইসব জায়গায় প্রিভেন্টিভ ক্লিনিক যেখানে আছে সেখানে যোগাযোগ করা, যাতে আপনাদের শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকে সেই জিনিসটা দেখা। আর সর্বশেষ আমি একটা জিনিস বলতে চাই, ক্যান্সার কখনো একজনের যুদ্ধ নয়। এটা যেমন যুদ্ধ পেশেন্টের, ডাক্তাররাও যুদ্ধ করে, তার সঙ্গে হলো পরিবারের যুদ্ধ। এই পরিবারের যুদ্ধ, যদি এই যুদ্ধের কোনো হার জিত নেই, কিন্তু এই যুদ্ধ করে যেতে হবে, এবং এই যুদ্ধ করে গেলেই আলটিমেটলি সেখান থেকে কোনো না কোনো কিন্তু পথ বেরোবে, সেটা পেশেন্ট হোক, পরিবারের হোক বা ডাক্তারের হোক। ডক্টর মজুমদার, অনেক অনেক ধন্যবাদ। আপনি গপ্পসপ্প কিছু অল্প কিছু মনের কথা চ্যানেলে আসলেন,
এসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানালেন। পৃথিবী রোগমুক্ত তো হবে না, কিন্তু আমরা আশা করব যে পৃথিবী থেকে কঠিন কঠিন রোগগুলো চলে যাক, বা অন্তত তাদেরকে সেই রোগগুলোর সঙ্গে লড়াই করার শক্তি আমাদের আসুক। আমরা পৃথিবীর অনেক সর্বনাশ করে ফেলেছি, অনেক সবুজ নষ্ট করে ফেলেছি। আশা করছি যে পৃথিবী আবার সবুজ হয়ে উঠবে, অনেক রোগ মুক্ত হবে এই পৃথিবী। আমাদের তরফ থেকে ছোট্ট একটু সবুজের চিহ্ন আপনার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন। আর আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্ট সেকশনে। ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কাজটাকে আরও ভালো করার চেষ্টা করব। নমস্কার।